বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা হচ্ছে সেই 2022 সালের দিক থেকেই। মুদ্রাস্ফীতি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এবং ব্যাপক গতিতে বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া দেশের অর্থনীতির একটা বাজে অবস্থার কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল। সেই সাথে আওয়ামী আমলের শেষ দিকে এসে দেশের ব্যাংক খাতের বেহাল দশা এই সংকটকে আরো ত্বরান্বিত করেছিল। এসব চলতে চলতে দেশে গণ অভ্যুত্থান হয় এবং নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে। যেহেতু অস্থায়ী সরকার, তাই বড় পরিসরে তেমন কোনো কাজ তারা করতে পারেনি, কিন্তু ওই সরকার যেটা করেছিল তা ছিল দেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাতকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিল। মুদ্রাস্ফীতি কিছুটা কমে এসেছিল হাসিনা আমলের শেষ দিকে। দ্রব্যমূল্য যেরকম অভাবনীয় লেভেলের ঊর্ধ্বগতির দিকে যাচ্ছিল, সেইটা স্বাভাবিক হয়েছিল। আমার মনে আছে রমজান মাসেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, এবং দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 18 বিলিয়ন ডলার থেকে 30 বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। বিদেশ থেকে রেমিটেন্স আসার পরিমাণের রেকর্ড 29 বিলিয়ন ডলারে পৌঁছেছিল। হ্যাঁ, বিদেশি বড় বিনিয়োগ আসে নাই, কিংবা ব্যাংক খাতের সংকটটা আসলে চিরতরে নির্মূল হয় নাই, ঠিক আছে, বাট এগুলো কিন্তু আসলে অস্থায়ী সরকারের সময় হওয়ার কথাও ছিল না। তবে তাদের সময় ভেঙে পড়া অর্থনীতিতে কিছুটা দাঁড়িয়েছিল, এইটা কিন্তু সত্য। এরপর ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসলো বিএনপি, এবং তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই কিন্তু অর্থনীতির পুনরুদ্ধার। কিন্তু এই পুনরুদ্ধারের কাজ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, ঋণ খেলাপিদের আবারও ফিরিয়ে আনা এবং ব্যাংক খাতে বেশ কিছু হাউকাও ছাড়া তেমন কিছু কিন্তু খুব একটা চোখে পড়ে নাই। আসলে এত অল্প সময়ের ভিতরে সবকিছু প্রত্যাশা করা ঠিক না, তাই আরো কিছুটা সময় অপেক্ষা করতেছি, দেখি সামনে এই সরকার আসলে কি করে। আর এর মধ্যেই বিএনপি সরকারের প্রথম বাজেট প্রকাশিত হয়ে গেছে। গত কয়েকদিন আগে অর্থমন্ত্রী সংসদে বাজেট উত্থাপন করেছেন, মানে 2026-27 অর্থ বছরের বাজেট। নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। বাজেটের মোট আকার 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। তো কথা হচ্ছে, এত বড় বাজেটে আসলে কি আছে, কোন কোন সেক্টরকে সরকার প্রাধান্য দিয়েছে, এবং বিশেষভাবে শিক্ষা, স্বাস্থ্য আর কৃষির ব্যাপারে সরকারের ভাবনাটা কি, আর অন্যান্য বাজেটের সাথে এই বাজেটের মূল পার্থক্যগুলো কোথায় কোথায়, চলেন সবকিছু জেনে আসি। তো প্রথমে চলুন সামগ্রিক পুরো চিত্রটা একটু বুঝে নেওয়া যাক। দেখেন, বাজেটে মূলত দুইটা জিনিস থাকে। প্রথমে সরকার এক বছরে বিভিন্ন খাতে মোট কত টাকা ব্যয় করবে এটা থাকে, এবং সেই টাকাটা সরকার কোন কোন খাত থেকে আয় করবে সেই হিসাবটাও থাকে। এবং সেই হিসাব মতে এবারের বাজেটে সরকারের মোট খরচ হবে 9,38,000 কোটি টাকা। আর এই খরচ মেটাতে সরকারের আয় ধরা হয়েছে 7,01,150 কোটি টাকা। তার মানে 2,43,000 কোটি টাকার কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছে, যা মোট বাজেটের প্রায় 26%। তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কিন্তু ঘাটতি বাজেট থাকাটা আসলে নেতিবাচক কিছু না। প্ল্যান মতো কাজ করা গেলে এইটা একটা পজিটিভ বিষয়, কিন্তু সেই প্ল্যান ঠিকঠাক কাজ করে কিনা সেটাই প্রশ্ন। আবার প্রশ্ন হচ্ছে, এই যে একটা ভালো পরিমাণে ঘাটতি, এইটা পূরণ হবে আসলে কি দিয়ে? সরকার এটা পূরণ করবে ঋণ করে। ঋণ আসবে দেশি বিদেশি দুইটা খাত থেকেই। বাজেটে ধরা হয়েছে বিদেশি ঋণ আসবে 1,09,850 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 90% বেশি। আর বাকি যে টাকাটা থেকে গেল, এইটাও ঋণ আকারে আসবে মূলত অভ্যন্তরীণ উৎস থেকে, যেটার প্রায় 88% আসবে দেশীয় ব্যাংকগুলো থেকে। কথা হচ্ছে, এই যে বলা হলো সরকার 7,01,150 কোটি টাকা আয় করবে, এইটা আসলে কোথা থেকে আয় করবে? এর মধ্যে সরকার একদম নিজে আয় করবে 6,95,000 কোটি টাকা। মানে এই টাকা আয় করবে কর এবং সরকারের বিভিন্ন ব্যবসা থেকে। আর বাকি যে অল্প টাকা থেকে গেল, এইটা আসবে বিভিন্ন অনুদান থেকে। আর এই যে 6,95,000 কোটি টাকা, এর ভিতরে 6,04,000 কোটি টাকা আয় করার প্ল্যান আছে এনবিআর এর রাজস্বের মাধ্যমে, মানে আয়কর, ভ্যাট কালেকশন এবং বিভিন্ন ব্যবসা থেকে কালেক্ট করা শুল্ক বা ট্যাক্স থেকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এই পরিমাণ কর রাজস্ব কখনোই আদায় করতে পারে নাই। দেখেন, কোন দেশ কি পরিমাণ কর আদায় করে সেইটাকে সে দেশের জিডিপির সাথে অনুপাত করে হিসাব করা হয়, এবং উন্নত দেশগুলোতে কিন্তু এই কর অনেক বেশি পরিমাণ আদায় করা হয়। এবং দক্ষিণ এশিয়ার ভারতের কর জিডিপির অনুপাত 17 থেকে 18%, নেপালের 22%, শ্রীলঙ্কার 12 থেকে 13%, কিন্তু বাংলাদেশের কর জিডিপির অনুপাত মাত্র 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। কিন্তু 2026-27 সালের বাজেটে কর থেকে যেই পরিমাণ আয়ের লক্ষ্যমাত্রা সরকার সেট করেছে, সেইটা অর্জন করতে হলে আমাদের
কর জিডিপি অনুপাত হতে হবে 10%-এরও বেশি। এখন এখানেই মূল প্রশ্ন, যেখানে বাংলাদেশে কর জিডিপি অনুপাত 7%ই পার হয় না, সেখানে হুট করেই এক বছরে তা কিভাবে 10% পার হয়ে যাবে? মানে হুট করেই কর আদায় কিভাবে বাড়াবে সরকার, যেখানে চলতি বছরেও কিন্তু কর আদায় অনেক অনেক কম। আর যদি প্ল্যান মতো কর আদায় করতে না পারে, তাহলে বাজেটে সরকার যে পরিমাণ আয় করতে চেয়েছে সেটাই তো করতে পারবে না, তখন ব্যয় করবে কোথা থেকে? আর এখান থেকে অনেকে প্রশ্ন তুলেন যে বাজেট বড় ঠিক আছে, কিন্তু প্ল্যান বাস্তবায়ন করাটা বেশ কঠিন। আবার বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে এই বাজেটে জিডিপির গ্রোথ ধরা হয়েছে 6.5%, আর অন্যদিকে মুদ্রাস্ফীতি ধরা হয়েছে 7.5%। মানে অদ্ভুত একটা জিনিস, জিডিপির তুলনায় যদি মুদ্রাস্ফীতি বেশি হয় তাহলে কিন্তু দেশে প্রকৃত উন্নয়নটা হয় না। মনে করেন আগের বছর আপনার আয় ছিল 100 টাকা, এই বছর এটা বেড়ে 106.5 টাকা হয়ে গেল, কিন্তু বাজারে গিয়ে দেখলেন যে আগের বছর যেই ডিমের ডজন ছিল 100 টাকা, সেইটার দাম বৃদ্ধি পেয়ে 107.5 টাকা হয়ে গেছে। তাহলে আপনার কি প্রকৃত উন্নয়ন হলো? হলো না, কারণ আগের বছর আপনি আপনার আয় দিয়ে 1 ডজন ডিম কিনতে পারতেন, এইবার কিন্তু সেটাও পারতেছেন না। যাই হোক, যেহেতু টালমাটাল অর্থনৈতিক একটা অবস্থায় এইটা প্রথম বাজেট, সো ধরে নিলাম এইটা স্বাভাবিক অবস্থায় যাওয়ার একটা প্রাথমিক যাত্রা আর কি। এখন দেখা যাক এই প্ল্যানটুকু কতটুকু বাস্তবায়িত হয়। তো এবার চলেন কয়েকটা গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা করি। প্রথমত শিক্ষা খাত। দেখেন, ইউনেস্কোর এডুকেশন 2030 ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন অনুযায়ী একটি দেশের উচিত শিক্ষায় জিডিপির 4-6% অথবা মোট সরকারি ব্যয়ের 15-20% বরাদ্দ করা। এবং বিশ্বব্যাপী দেশগুলো কিন্তু গড়ে তাদের জিডিপির 4.7% শিক্ষায় ব্যয় করে এবং মোট সরকারি ব্যয়ের 14.2% তারা এই ক্ষেত্রে বরাদ্দ রাখে, এবং 35টা দেশ এই মানদণ্ডের নিচে আছে। আর বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এই মানদণ্ডের অনেক অনেক নিচে অবস্থান করছে। খেয়াল করলে বুঝতে পারবেন 2023-24 সালে শিক্ষায় আমাদের বরাদ্দ ছিল প্রায় 88,000 কোটি টাকা, যা জিডিপির 1.76% ছিল, এবং 2025-26 অর্থবছরে শিক্ষায় বরাদ্দ ছিল 95,644 কোটি টাকা, যেটা ওই সময়ের জিডিপির মাত্র 1.39% ছিল। মানে কোনোবারেই কিন্তু শিক্ষায় বরাদ্দ আমাদের জিডিপির 2%ও পার করে নাই। কিন্তু এইবার প্রথমবারের মতো আমাদের বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে জিডিপির 2%। টাকার অঙ্কে তা 1,36,606 কোটি টাকা। মানে বাজেটে শিক্ষা আলাদা গুরুত্ব পেয়েছে, এইটা একটা পজিটিভ বিষয়। যদিও সেটা ইউনেস্কোর 4-6% মানদণ্ডের সাথে তুলনা করলে এখনো অর্ধেকেরই কম, কিন্তু বেড়েছে তো। তবে বাংলাদেশের সমস্যা অন্য একটা জায়গায়। বরাদ্দের সংখ্যা বাড়ানো একটা জিনিস, আর সেই অর্থ আসলে খরচ হচ্ছে কিনা সেটা কিন্তু আরেকটা বিষয়। দেখেন, 2023-24 অর্থ বছরে প্রথম 6 মাসে সামগ্রিক বাজেট বাস্তবায়ন হয়েছিল মাত্র 25%। সেই সময় পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম নিজেই বলেছিলেন যে অর্থ ব্যয় করতে না পারায় শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে, এবং 2024-25 অর্থ বছরেও কিন্তু পরিচালন বরাদ্দের ব্যয় হার ছিল 64.77%। মানে বিভিন্ন খাতে বরাদ্দের প্রায় 1/3 অব্যবহৃত থেকে গেছে। আর চলতি বছর মানে 2025-26 অর্থ বছরেও একই চিত্র। প্রথম 9 মাসে সরকারের সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ সবচেয়ে কম ব্যয় করেছে, বরাদ্দের মাত্র 21% ব্যয় করেছে তারা। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় ব্যয় করেছে মাত্র 24.99%, আর কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ ব্যয় করেছে মাত্র 33.56%। মানে অর্থ বছরের 9 মাস পার হয়ে গেলেও স্বাস্থ্য খাতের বরাদ্দের প্রায় 80% এবং প্রাথমিক শিক্ষার বরাদ্দের প্রায় 75% এখনো অব্যয়িতই রয়ে গেছে। মানে বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ এমনিতেই কম আসে, কিন্তু যেটুকু আসে সেইটাও পরিকল্পনার অভাবে ব্যয় করা হয় না। ব্যয় না করে থেকে যাওয়া অর্থ দিয়ে বাজেটের ঘাটতি পূরণ করা হয়। এবারও যদি সেই রকম হয় তাহলে তো আসলে বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে না। আর সরকার ঘোষণা দিয়েছে যে আগামী 4 বছরে বরাদ্দ জিডিপির 5% উন্নীত করা হবে। আর আমার কথা হচ্ছে, শুধু বাজেটে বরাদ্দ বৃদ্ধি না করে প্রপার প্ল্যানে আগানোর কাজ করা হোক। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অনেক অনেক টাকা খরচ করার জায়গা আছে। খরচের কিছু বিষয় চলেন ছোট্ট করে দেখার চেষ্টা করি। এবারের বাজেটে নির্দিষ্ট কিছু উদ্যোগের কথা কিন্তু বলা আছে, যেমন মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, দরিদ্র শিক্ষার্থীদেরকে ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণ করা,
করা, মেধাভিত্তিক বৃত্তির সম্প্রসারণ করা এবং কারিগরি এবং দক্ষতা উন্নয়নমূলক শিক্ষার সম্প্রসারণ করা হবে এই অতিরিক্ত বরাদ্দ দিয়ে। তবে দৈনিক ইনকিলাবের বিশ্লেষণ অনুযায়ী বলা যায় যে বাংলাদেশের শিক্ষা খাতের মূল সমস্যা কিন্তু ভর্তির হারে না, বরং শিক্ষার মান, গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা এবং কর্মসংস্থানের সাথে শিক্ষার সংযোগের ইস্যুগুলোতে। হিউম্যান ক্যাপিটাল থিওরি অনুযায়ী শিক্ষার ব্যয়কে বিনিয়োগ হিসেবে ধরা হয়। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার উন্নয়নের পেছনে মানব সম্পদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রধান চালিকা শক্তি ছিল, কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা এবং উদ্ভাবনের সুযোগ খুবই সীমিত এবং এর প্রধান কারণ অপর্যাপ্ত অর্থায়ন। বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীদেরকে ব্যবহার করে প্রতি বছর কিন্তু বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, এনজিও, সংগঠন রিসার্চ করিয়ে নেয়, কিন্তু বাংলাদেশে গবেষণা কম বরাদ্দের ফলে সেই রকম কোয়ালিটি গবেষণা আমাদের প্রয়োজনে আমরা করতে পারি না। সেই সাথে দক্ষ শ্রমশক্তি তৈরির যে কারিগরি শিক্ষার অবকাঠামো দরকার সেটাও বাংলাদেশে নাই। আমাদের দেশে কারিগরি শিক্ষার মান এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যেখানে দক্ষ হওয়ার জন্য পড়তে গেলে মানুষজন অদক্ষ হয়ে বেরিয়ে আসে। আবার প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন এবং সুযোগ সুবিধা কম হওয়ায় সেখানেও দক্ষ এবং মেধাবী মানুষজন খুব একটা শিক্ষকতা করতে চায় না, ফলে শিক্ষার্থীরা শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে। তাহলে নতুন বরাদ্দের একটা গুরুত্বপূর্ণ অংশ যদি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেটে যায়, কারিগরি শিক্ষার অবকাঠামো এবং প্রশিক্ষকদের মান উন্নয়নে যায় এবং স্কুল কলেজের শ্রেণীকক্ষ সংকট দূর করতে যায়, তাহলে এই বরাদ্দ বৃদ্ধির সুফল বাস্তবে দেখা যেতে পারে। তা না হলে শুধু সংখ্যা বাড়ালেও মান বাড়বে না। দ্বিতীয়ত, স্বাস্থ্য খাত। WHO সাধারণত স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের পরামর্শ দেয়। সেই জায়গা থেকে বাংলাদেশে কখনোই স্বাস্থ্য খাতের বরাদ্দ জিডিপির 1% পর্যন্ত উঠে নাই। আবার যেটুকু বরাদ্দ এসেছে সেটাও অব্যবহৃত থেকে গেছে। ফলে এই মুহূর্তে আমাদের দেশের স্বাস্থ্য খাতের অবস্থা এতটাই বাজে যে অব্যবস্থাপনার জন্য এখানে কিছুদিন পর পর একটা ব্লান্ডার ঘটে। টাকাওয়ালারা তাদের চিকিৎসার জন্য বিদেশে চলে যায়, অথচ আমাদের মেডিকেল শিক্ষার মান কিন্তু বেশ ভালো। দেখেন, বাংলাদেশে প্রতি 1000 মানুষের জন্য ডাক্তারের সংখ্যা কিন্তু 1 জনেরও কম, আর নার্সের সংখ্যা মাত্র 0.49%, যেটা WHO নির্ধারিত মানের তুলনায় 74% কম। দেখেন, 20-30% কম হইলে মানা যাইতো, বাট 74% কম, মানে একদিকে ডাক্তার নার্স কম, আবার অন্যদিকে হাসপাতালের অবকাঠামো দুর্বল, পর্যাপ্ত সিট নাই, পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি নাই। আর এই সমস্যাগুলো কিন্তু বহু আগে থেকেই। এরপরেও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম আসতো, যা আসতো সেটাও ব্যবহার করা হতো না। তাই আজীবন আমরা আমাদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতাম। 2020-21 সালে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 29,247 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এইটা ছিল 35,477 কোটি টাকা। আর 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 69,409 কোটি টাকা, যা জিডিপির 1.01% সমান। মানে আগের বছরের তুলনায় বরাদ্দ প্রায় দ্বিগুণ হয়েছে। তারপরেও এটা WHO এর মানদণ্ডের অনেক অনেক নিচে, বাট বেড়েছে। এইটা একটা পজিটিভ বিষয়। এখন এদেরকে ঠিকঠাক কাজে লাগাতে হবে। দৈনিক ইনকিলাবের বিশ্লেষণ বলছে যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও মূল প্রয়োজন আসলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা, চিকিৎসা এবং নার্স নিয়োগ করা, ওষুধ ব্যবস্থাপনা স্বচ্ছতা এবং ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তন করা। প্রতি হাজারে 0.7 জন চিকিৎসকের জায়গায় যদি নতুন বরাদ্দের একটা অংশ সরাসরি চিকিৎসক নার্স নিয়োগে যায়, উপজেলা হাসপাতালের শূন্য পদ যদি পূরণ করার ক্ষেত্রে যায়, তাহলে এই বরাদ্দ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। কিন্তু চলতি 2025-26 অর্থ বছরের মতো যদি নতুন বছরেও বরাদ্দ ব্যবহারের হার কম হয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু এই 69,409 কোটি টাকার বরাদ্দের অংশটাও ওই পড়েই থাকবে। তাই বরাদ্দের আগে দরকার বরাদ্দটা কোথায় কিভাবে ব্যবহার করা হবে সেইটার ব্যাপারে ক্লিয়ার প্ল্যান থাকা। তৃতীয়ত, কৃষি খাত। 2026-27 অর্থ বছরের বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে মোট বরাদ্দ 43,335 কোটি টাকা, যা বিদায়ী সংশোধিত বাজেটের তুলনায় 6,209 কোটি টাকা বেশি। এই বরাদ্দ জিডিপির 0.63%। তো বাংলাদেশের নতুন একটা উদ্যোগ হলো কৃষক কার্ড, এবং 100টি উপজেলায় 42.5 লক্ষ ভূমিহীন এবং প্রান্তিক কৃষককে এই কার্ডের মাধ্যমে বছরে 2500 টাকা নগদ সহায়তা দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এই কার্ডের সুবিধা আসলেই প্রান্তিক পর্যায়ে দরিদ্র কৃষকরা পাবে কিনা? এখানে স্থানীয় নেতাকর্মীরা যদি ভাগ বসিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা সরকারেরই ক্ষতি। তো আমার বাবা যেহেতু কৃষক, তাই ছোট্ট থেকে এরকম কিছু অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছিলাম। যেমন সরকার থেকে অনেক অনেক বরাদ্দ কৃষকদের জন্য যাইতো, সেইটা নেওয়ার জন্য আবার আলাদা করে ওই লোকজনকে ঘুষ দেওয়া লাগতো। এবং বিশেষ ক্ষেত্রে এমনও হয়েছে যে রাজনৈতিকভাবে যদি মতাদর্শ না মিলতো, কিংবা এলাকার স্থানীয় নেতাদের সাথে যদি এলাই না হইতো, তবে ওই কার্ডের পুরো টাকাটা তারাই ভোগ করে ফেলতো, কৃষকদের কাছে এটা যাইতোই না। তো এলাকা পর্যায়ে এবারও যে এমনটা হবে না তার নিশ্চয়তা কোথায়? যাই হোক, বাংলাদেশের প্রায়
35 থেকে 40% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এইটা গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেন যুদ্ধ পরবর্তী খাদ্য বাজার অস্থিতিশীল, মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি মূল্য বাড়াতে পারে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও দিন দিন বাড়তেছে। তাই কৃষি উৎপাদন বাড়াতে পারলে খাদ্য মূল্যস্ফীতি কমে আসবে এবং আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে। দ্যাটস ওয়াই কৃষিতে গুরুত্ব দেওয়া অনেক বেশি দরকার। এখন দেখা যাক কৃষিতে সরকার আসলে কি করে। গত একটা লম্বা সময় আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো কিন্তু কৃষিতে বিপ্লব আনতে অনেক ভূমিকা রেখেছে। এইটা যাতে অব্যাহত থাকে সেটা নিশ্চিত করতে হবে। আর প্রান্তিক পর্যায়ে কৃষি পণ্য সংরক্ষণের সকল ব্যবস্থা সরকারকে করে দিতে হবে। সেই সাথে বড় বড় শহরগুলোর সাথে যাতে খুব সহজেই কৃষকরা তাদের পণ্য নিয়ে পৌঁছাতে পারে সেটাও করে দিতে হবে। তাহলেই কৃষির বরাদ্দ সফল হয়ে উঠবে। তো এরকম আরো অনেক সাইট আছে, দেশের চলমান মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের প্ল্যান আছে, দেশের অবকাঠামোর উন্নয়নের বাজেট আছে। সেসব নিয়ে আর আলোচনায় গেলাম না, কারণ সেগুলো আসলে গতানুগতিক আলোচনা। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আসলে মূল কিছু বিষয় ছিল যেগুলো গতানুগতিক আলোচনার কিছুটা বাইরে। আশা করি সেই ব্যাপারটা বোঝাতে পেরেছি। তবে একটা প্রশ্ন এখন উঠে আসে যে সরকারের যে সামগ্রিক লক্ষ্য, মানে জিডিপির প্রবৃদ্ধি 6.5% আর মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্য 7.5%, এইটা আসলে কতটা বাস্তবসম্মত? মূলত এই ব্যাপারগুলোতে আন্তর্জাতিক কিছু সংস্থা পূর্বাভাস দিচ্ছে, যেটা কিন্তু আমাদের চিন্তার তুলনায় কিছুটা ভিন্ন। যেমন বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে 3.9% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে, আর IMF বলছে প্রবৃদ্ধি হতে পারে 4.7% আর মূল্যস্ফীতি হতে পারে 8.9 থেকে 9.2% মধ্যে। মানে পরিস্থিতি সরকার যতটা ভালো দেখানোর চেষ্টা করছে ততটা ভালো নাও হতে পারে। আবার ওইদিকে আগামী 5 বছরের জন্য কিন্তু সরকারের লক্ষ্য জিডিপির প্রবৃদ্ধি 8.5%, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনা, বিনিয়োগ জিডিপির 40% করা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ 2.7% নিয়ে যাওয়া, রাজস্ব জিডিপির অনুপাত 11% উন্নীত করা, কর জিডিপির অনুপাত 9.6% নিয়ে আসা এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি বানিয়ে ফেলা। মানে বেশ ভালো চিন্তা, বড় চিন্তা। এবং সত্যি কথা বলতে দুর্নীতি কমাতে পারলে আর সত্যিকার অর্থে দেশের স্বার্থে উদ্যোগ নিতে পারলে এইটা অ্যাচিভ করা কিন্তু অসম্ভব কিছু না। কিন্তু আমাদের সামনে চ্যালেঞ্জ একটু বেশিই থাকে। ইতিমধ্যে আমাদের ব্যাংকিং খাতের অবস্থা বেশ চাপের মধ্যে আছে, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। খেলাপি ঋণের পরিমাণ এখানে প্রায় 35.73% পৌঁছে গেছে, যেটা আন্তর্জাতিক মান অনুযায়ী 3 থেকে 5% মধ্যে থাকলে বলা হয় সুস্থ ব্যাংকিং ব্যবস্থা আছে, যেটা আমাদের এই মুহূর্তে নাই। এইটা আমাদের অর্থনীতির জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। যাই হোক, শত চ্যালেঞ্জ মাথায় নিয়ে বাংলাদেশকে চলতে হয়। তবে এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এবারের বাজেটে গতানুগতিক ধারার বাইরে গিয়ে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, এইটা একটা ভালো দিক। এখন দেখার বিষয় এই বরাদ্দ ঠিকঠাক প্ল্যান মতো বাস্তবায়ন হয় কিনা। কারণ স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটলে প্রতি বছর যেই বিশাল পরিমাণ অর্থ বিদেশে গিয়ে আমাদের খরচ করতে হয় সেটা বেঁচে যাবে। আর কারিগরি শিক্ষা এবং গবেষণায় ঠিকঠাক ব্যয় করতে পারলে দেশের দক্ষ মানুষের পরিমাণ বেড়ে যাবে, যেটা আমাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। এখন দেখা যাক সামনে কি হয়।